চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো, প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপেক্ষিতা। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প উপেক্ষিতা। পথে যেতে যেতে তার সঙ্গে আমার পরিচয়। সে বোধহয় বাংলা 2 কি 3 সালের কথা। নতুন কলেজ থেকে বার হয়েছি, এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টারি নিয়ে গেলুম হুগলি জেলার একটা পাড়া গাঁয়ে। গ্রামটির অবস্থা একসময় খুব ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুব শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলি পাড়া, গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোধহয় 1 ক্রোশেরও ওপর। প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার। আমি ও গ্রামে থাকতুম না। গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে সে গ্রামের রেল স্টেশন। স্টেশন মাস্টারের একটি ছেলে পড়ানোর ভার নিয়ে সেই রেলের PWD এর একটা পরিত্যক্ত বাংলোয় থাকতুম। চারিদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তাল বাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেমে হেঁটে যেতুম প্রায় 1 ক্রোশ। একদিন বর্ষাকাল, বেলা 10টা প্রায় বাজে। স্কুলে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্র যাবার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে, সেইটে দিয়ে যাচ্ছি। সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গেছিল। আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। গাছের ডাল থেকে টুপটুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে রাস্তা। সেই রাস্তা বেয়ে যাচ্ছি। সেই সময় কে একটি স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে বালা অনন্ত, পরনে চওড়া লালপাড় শাড়ি, বয়স 24-25 হবে। পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্যে। আমায় দেখে ঘোমটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জোরে চলে গেলুম। আমার এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্য প্রসূত গ্র্যাজুয়েট, বয়স সবে 20, অবিবাহিত। সংস্কৃত কাব্য সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা, মঞ্জুলিকা, বাসন্তী, উজ্জয়িনী বাসিনী, অগরু বাস মোদিত কেশা তরুণী অভিসারিকার দল, তারা আর তাদের সঙ্গে ইংরেজি কাব্যের কত অ্যালথিয়া, কত জেনিভি, থিওসেবিয়া, তাদের নীল নয়ন আর তুষার ধবল কোমর বাহুবল্লী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটা সুমিষ্ট কল্পলোকে সৃষ্টি করে রেখেছিল। তাই সেদিন সেই সুশ্রী তরুণী রূপ, তার বালা অনন্ত পরা অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য আর সকলের উপর তার পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেলল। আমার মনের ভিতর এক প্রকারের নতুন অনুভূতি। আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল। বিকেলবেলা রেল লাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইলাম। তালবাগানের মাথার ওপর সূর্য অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর, পরেই আবার কালো হয়ে উঠতে লাগলো। আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হয়েছিল যেন একটা আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর। বেশ কল্পনা করে নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারিপাশে একটা গাঢ় রহস্যভরা অজ্ঞাত মহাদেশ, যার অন্ধকারময় বিশাল অরণ্যানের মধ্যে প্রাচীন যুগের লুপ্ত অতিকায় প্রাণীরা সব ঘুরে বেড়াচ্ছে।
দিন কেটে গিয়ে রাত হলো। বাসায় এসে কিডস পড়তে শুরু করলাম। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি, মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গিয়েছে। অনেক রাত্রে উঠে দেখলুম বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে অন্ধকার। তার পরদিনও পাড়ার ভেতর দিয়ে গেলুম। সেদিন কিন্তু তাকে দেখলুম না। আসবার সময়ও সেখান দিয়েই এলুম, কাউকে দেখলুম না। পরদিন ছিল রবিবার। সোমবার দিন আবার সেই পথ দিয়েই গেলুম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন। আমায় দেখে ঘোমটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দুলে উঠল। খুব জোরে হেঁটে বেরিয়ে গেল। রাস্তার বাঁকের কাছে গিয়ে ইচ্ছা আর দমন করতে না পেরে একবার পিছন ফিরে তাকালুম। দেখি তিনি ঘাটের ওপর উঠে ঘোমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকেই চেয়ে রয়েছেন। আমি চাইতেই ঘোমটা আবার টেনে নিলেন। ওপরের পথটা ছেড়ে দিলুম একেবারে। পুকুরের পথ দিয়েই রোজ যাই। দু একদিন পরে আবার একদিন তাকে দেখতে পেলুম। আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গে লক্ষ্য করলেন। এইভাবে 15-20 দিন কেটে গেল। কোনোদিন তাকে দেখতে পাই, কোনোদিন পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগলো তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিতা হয়ে উঠছেন। আজকাল তটাস্থভাবে ঘুমটা দেন না। আমারও কি হলো, তার গতিভঙ্গির একটা মধুর শ্রী, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো। একদিন তখন আশ্বিন মাসের প্রথম, শরৎ পড়ে গিয়েছে। নীল আকাশের সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে যাচ্ছে। চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তার পাশের বন কচু, ভাট শেওড়া, কুঁচলতার ঝোপ থেকে একটা কটুতিক্ত গন্ধ উঠছে। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপারে ঝোপের মাথায় কিচকিচ করছিল। পুকুরের জলের নীল ফুলের দলগুলো রৌদ্র তাপে মুড়েছিল। আমি আশা করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে 4-5 দিন তাকে দেখিনি। হঠাৎ মনে কি হলো, একটা বড় দুঃসাহসের কাজ করে ফেলল। তার কাছে গিয়ে বললুম, দেখুন, কিছু মনে করবেন না আপনি। আমি এখানকার স্কুলে কাজ করি। রোজ এই পথে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছে করে আপনি আমার বোন হন। আমি আপনাকে বউ দিদি বলবো। আমি আপনার ছোট ভাই, কেমন তো? তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন জড়সড় হয়ে উঠেছিলেন। দ্বিতীয় অংশটায় তার সে চমকানো ভাবটা একটু দূর হলো। ঘরা কাঁখে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি যুক্ত করে প্রণাম করে বললুম, বউ দিদি, আমারই ইচ্ছা আপনাকে পূর্ণ করতে হবে। আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে। তিনি ঘোমটা অর্ধেকটা খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন। সুশ্রী মুখ আমি যে কোনোদিনও দেখিনি তা নয়, তবুও মনে হলো তার ডাগর কালো চোখ দুটির শান্ত ভাব আর তার ঠোঁটের নিচের একটা বিশেষ ভাঁজ, এই দুটিতে মিলে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আনন্দের সারা গা কেমন শিউরে উঠল। বললুম, কলকাতার কাছে, 24 পরগনা জেলায়, এখানে স্টেশনে থাকি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? নাম বললুম। তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? বললুম, এখন বাড়িতে শুধু মা আর 2টি ছোট ছোট ভাই আছে। বাবা এই 2 বৎসর মারা গিয়েছেন। তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন, তোমার কোনো বোন নেই? আমি বললুম, না, আমার 2জন বড় বোন ছিলেন, তারা অনেকদিন মারা গিয়েছেন।
বড়দি যখন মারা যান তখন আমি খুব ছোট। মেজদি 5-6 বছর মারা গিয়েছেন। আমি এই মেজদিকেই জানতাম। তিনি আমায় বড় ভালোবাসতেন। তিনি আমার চেয়েও 6 বৎসরের বড় ছিলেন। তার দৃষ্টি একটু ব্যথা কাতর হয়ে এলো। জিজ্ঞাসা করলেন, তোমার মেজদি থাকলে এখন তার বয়স হতো কত? বললুম, এই 26 বছর। তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না? কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব। মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম, তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি? তিনি শান্ত হাসিমাখা মুখে চুপ করে রইলেন। আমি বললুম, বৌদি, আমি জানতুম আমি পাবো। আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন। আমি একজন বোন অনায়াসেই পাবো। আচ্ছা, এখন আসি। আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রবিবার বাদে আমি 2 বেলায় এই রাস্তা দিয়ে যাব। আমার মাঠের ধারে তালবাগানটার পাখিগুলো রোজই সকাল বিকাল ডাকে। একটা কি পাখি তার সুর খাদ থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। আজ দেখলুম পাখিটার গানের সুরের স্তরে স্তরে হৃদয়টা কেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতকগুলো স্নিগ্ধ ছায়া শীতল পাখির গানে ভরা অপরাহ্নের সমষ্টি, আর পৃথিবীটা শুধু নীল আকাশের তলায় ইতস্তত বর্ধিত অযত্ন সম্ভূত তাল নারিকেল গাছের মন দিয়ে তৈরি, যাদের ঈষৎ কম্পমান দীর্ঘ শ্যামল পত্র শীর্ষ অপরাহ্নে অবসন্ন রৌদ্রে চিকচিক করছে। তার পরদিন বৌদিদির সঙ্গে দেখা হলো ছুটির পর বিকালবেলা। বৌদিদি যেন চাপা হাসির সুরে জিজ্ঞাসা করলেন, এই যে বিমলের বুঝি আজ খুব সকাল সকাল স্কুল যাওয়া হয়েছিল? আমি উত্তর দিলুম, বেশ বৌদি, আমি ওবেলা তো ঠিক সময় গেলুম, আপনিই ছিলেন না। এখন দোষটা বুঝি আমার ঘাড়ে চাপানো হচ্ছে না? আর বৌদি, ঘাটে ওবেলা আরো সব মেয়েরা ছিলেন। বৌদিদি হেসে ফেললেন, বললেন, তাই তো, ভাইরির আমার ওবেলা তো বড় বিপদ গিয়েছে তাহলে। আমার একটু লজ্জা হলো। ভালো করে জবাব দিতে না পেরে বললুম, তা নয় দিদি, আমি এখানে অপরিচিত, পাড়ার মধ্যে দিয়ে পথ, পাছে কেউ কিছু মনে করে। বৌদিদির চোখের কৌতুক দৃষ্টি তখনও যায়নি। তিনি বললেন, আমি ওবেলা ঘাটের জলেই ছিলাম বিমল। তুমি ওই চটকা গাছটার তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে, আমায় তুমি দেখতে পাওনি। আমি জিজ্ঞাসা করলুম, বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়? বৌদিদি উত্তর দিলেন, খোলাপোতা চেনো? সে খোলাপোতায়। আমি ইতস্তত করছি দেখে আমায় আর একটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলাপোতার রাস। বৌদিদির হাসি ভরা দৃষ্টি যেন একটু গর্ব মিশ্রিত হয়ে উঠল। কিন্তু বলা আবশ্যক যে খোলাপোতা বলে কোনো গ্রামের নাম এ আমি প্রথম শুনলাম। অথচ বৌদিদির বাপের বাড়ি যেখানে এমন রাস হয়, সেই বিশ্ব বিস্তৃত খোলাপোতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অঙ্কটা পাছে তার মনে ব্যথা দেয়, এই ভয়ে বলে ফেললুম, ও সেই খোলাপোতায়, ওটা কোন জেলায় ভালো? বৌদিদির কাছ থেকে সাহায্য পাবার প্রত্যাশা করেছিলাম, কিন্তু দেখলুম তিনি সেই বিষয়ে নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হলো। এ সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আর আমার মন সরল না। বললুম, আচ্ছা বৌদিদি, আসি তাহলে। বৌদিদি তাড়াতাড়ি ঘোড়ার মুখ থেকে কলার পাতে মোড়া কি বার করলেন, সেইটি আমার হাতে দিয়ে বললেন, কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কত কলার বড়া আছে, বাসায় গিয়ে খেও। 4-5 দিন জ্বর ভোগের পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি, বৌদিদির সঙ্গে দেখা।
আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতে জিজ্ঞাসা করলেন, এ কি বিমল, এমন মুখ শুকনো কেন? বললুম, জ্বর হয়েছিল বৌদিদি। বৌদিদি উদ্বেগের সুরে বললেন, ও তাই তুমি 4-5 দিন আসনি বটে। আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে। আহা, তাই তো, বড্ড রোগা হয়ে গিয়েছো যে বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেল। হেসে বলল, যে দেশ আপনাদের বৌদি, একবার অতিথি হলে আপ্যায়নের চোটে একেবারে অস্থির করে তুলব। বৌদিদি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিমল, ওখানে তোমায় রেঁধে দেয় কে? আমি বললুম, কে আর রাঁধবে, আমি নিজেই। বৌদিদি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা বিমল, এক কাজ করো না কেন? আমি জিজ্ঞাসা করলুম, কি বৌদিদি? তিনি বললেন, মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো। এরকম করে কি করে বিদেশে কাটাবে বিমল? লক্ষ্মীটি, ছুটির পর মাকে অবশ্যই করে নিয়ে এসো। এই গায়ের ভিতর অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেই আছে। না হলে অসুখ হলে কে একটু জল দেয়। আচ্ছা হ্যাঁ বিমল, আজ যে পথ্য করলে, কে রেঁধে দিলে? আমার হাসি পেল। বললুম, কি আবার দেবে বৌদি, নিজেই করলুম। তিনি আমার দিকে যেন কেমন ভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন। তার সেদিনকার সেই সহানুভূতি বিগলিত স্নেহ মাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটি পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে আসবার সময় দেখি বৌদিদি যেন আমার জন্যেই অপেক্ষা করছেন। আমায় দেখে কলার পাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন, শরীরটা একটু না সারলে রাত্রে গিয়ে রান্না সে পেরে উঠবে না বিমল, এই খাবার দিলাম, রাত্রে খেও। বোধহয় একটু আগেই তৈরি করে এনেছিলেন। আমি হাতে বেশ গরম পেলুম। বাসায় এসে কলার পাতা খুলে দেখি খানকতক রুটি, মোহন ভোগ আর মাছের একটা ডালনা মতো। তার পরদিন ছুটির সময় আসবার সময়ও দেখি বৌদিদি খাবার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি ওখানে দুধ নাও। আমি বললুম, কেন, তাহলে দুধও খানিকটা করে দেন বুঝি? সত্যি বলছি বৌদি, আপনি আমার জন্য অনর্থকে কষ্ট করবেন না, তাহলে এই রাস্তায় আমি আর আসছি না। বৌদিদির গলা ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন। বললেন, লক্ষ্মী ভাই, ছি, ও কথা বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজদি হতাম, তাহলে এ কথা কি আজ আমায় বলতে পারতে? আমার মাথা দিব্যি রইল, এ পথে রোজ যেতেই হবে। সেই দিন থেকেই বৌদিদি রোজ রাত্রের খাবার দেয়া শুরু করলেন। 7-8 দিন পরে রুটির বদলে কোনোদিন লুচি, কোনোদিন পরোটা দেখা দিতে লাগলো। তার সে আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারলুম না। অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতুম যে আমার এই নিত্য খাবার জোগাতে না জানি বৌদিদিকে কত অসুবিধাই পোহাতে হচ্ছে। তারপরই আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলুম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দেই কাটল সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিমের রঙিন ধুমে আচ্ছন্ন থাকত। ভোরবেলা উঠোনের শিউলি গাছের সাদা ফুল বিছানো তলাটা দেখলে হেমন্ত রাত্রির শিশির ভেজা ঘাসগুলোর গা যেমন শিউরে আছে, ওরকম আমার গা শিউরে উঠত। কার ওপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জল ভরা নামানো হালকা মেঘের মতো একটা সীমাহারা হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগলো। ছুটি ফুরিয়ে এলো। প্রথম স্কুল খোলবার দিন পথে তাকে দেখলুম না। বিকালে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু দিচ্ছে। পথের ধারে এক জায়গায় খানিকটা মাটি কারা বর্ষাকালে তুলে নিয়েছিল। সেখানটায় এখন বন কচু, কাল কাসুন্দা, ধুতুরা, কুচকাঁটা, ঝুমকোলতার দল পরস্পর জড়াজড়ি করে একটুখানি ছোট ছোট ঝোপের মতো তৈরি হয়েছে। শীতল হেমন্ত অপরাহ্নের ছায়া
সবুজ ঝোপটির ওপর নেমে এসেছে। এমন একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠছে, এমন সুন্দর স্ত্রী হয়েছে ঝোপটির। সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মীর শ্যামলা শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো। তার পরদিন তাকে দেখলুম। তিনি আমায় লক্ষ্য করেননি। আপন মনে ঘাটের চাতালে উঠতে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদি। বৌদিদি কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। এ কি বিমল, কবে এলে? আজকে স্কুল খুললো? কিরকম আছো? সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহঝরা শান্ত চোখ দুটি। বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন, ছুটির পরের স্থানটা তার চেয়ে আরো উপরে। আমি সমস্ত ছুটিটা তাকে ভেবেছি, নানা মূর্তিতে নানা অবস্থায় তাকে কল্পনা করেছি, নানা গুণ তাতে আরোপ করেছি। তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা গড়া করেছি। আমার মনের মন্দিরে আমারই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্য চন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিদিকে দেখলুম, তিনি পূজার ছুটির আগেকার সেই বৌদিদি নন। তিনি আমার সেই নির্মলা হৃদয়া পুণ্যময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন। তার স্নেহ করুণার জ্যোতির বাষ্পে বৌদিদির রক্ত মাংসের দেহটার একটা আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথা শ্রদ্ধায় সম্ভবে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি, এমনই রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল? মনে এলেও বাইরে আর বলতে পারলুম না। কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আমার নিত্য সুষুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল বৌদি? শুধু একটু হেসে চুপ করে রইল। বৌদিদি জিজ্ঞাসা করলেন, মা ভালো আছেন? আমি উত্তর দিলুম, হ্যাঁ বৌদি, তিনি ভালো আছেন। তাকে আপনার কথা বললুম। বৌদিদি আগ্রহের সুরে বললেন, তিনি কি বললেন? আমি বললুম। শুনে মার দুই চোখ জলে ভরে এলো। বললেন, একবার দেখাবি তাকে বিমল? আমার ননিনীর শোক বোধ হয় তাকে দেখলে অনেকটা নিবারণ হয়। বৌদিদির দেখলুম দুই চোখ ছলছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল, তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন? আমি বললুম, সে এখন হয় না বৌদি। বৌদিদি একটু ক্ষুব্ধ হলেন। বললেন, বিমল, জানো তো সেবার কিরকম কষ্টটা পেয়েছ? এই বিদেশ বিভুই মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না। আমি উত্তর দিলুম, বৌদি, আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছেন সে দেশ আমার বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি? বৌদিদির চোখে লজ্জা ঘনিয়ে এলো। আমার দিকে ভালো করে চাইতে পারলেন না। বললেন, হ্যাঁ, আমি তো সবই করছি। আমার কি কিছু করবার জো আছে? কত পরাধীন আমরা তা তো জানো ভাই। ওসব নয়, তুমি এই মাসেই মাকে আনো। আমি কথাটাকে কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলুম। তার পরদিন ছুটির পর বৌদিদির সঙ্গে দেখা। অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলার পাতে মোড়া আমার কি একটা বার করলেন। তার হাতে কলার পাত দেখলেই আমার ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ও আবার কি বৌদি? আবার সেই? বৌদিদি বাধা দিয়ে বললেন, আমার কি কোনো সাধ নেই বিমল? ভাই ফোঁটাটা অমনি অমনি গেল, কিছু কি করতে পারলুম? কলার পাতা মোড়া রহস্যটি আমার হাতে দিয়ে বললেন, এতে একটু মিষ্টি মুখ করো, আর এইটে নাও, একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করেই বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠলুম। বললুম, এ কি দিদি? না 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 না, এ কিছুতেই হবে না। খাবার আমি নিচ্ছি, কিন্তু টাকা নিতে পারবো না। আমার কথাটা সর্বদা একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন।
তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পরই তার টানা কালো চোখ দুটি ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা বিঁধল। এই নিতান্ত সরলা মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জা আর ব্যথার শুল বিদ্ধ করলুম, সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়েও বাজল। আমি তাড়াতাড়ি 2 হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার 2 নিয়ে বললুম, বৌদি, ভাই বলে অপরাধ এবারটা মাফ করুন আমার, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদিদির চোখের জল তখনও থামেনি। 2 চোখ জলে ভরা সে তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধের মতো দাঁড়িয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলার পাতের মধ্যে কতকগুলি দুগ্ধ শুভ্র চন্দ্রপুলি সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদিদির বিষণ্ণ কাতর দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগলো। মাসখানেক কেটে গেল, প্রায় বৌদিদির সঙ্গে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতো হয়ে উঠেছিল, সেই রকমই পরস্পরকে ভাবত। একদিন আসছে, ফ্লানেল শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদি জিজ্ঞাসা করলেন, এ কি, বোতাম কোথায় গেল? আমি বললুম, সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পরাতে জানি না, কাজেই ওই অবস্থা। তার পরদিন দেখলুম তিনি সুচ্ছোট বোতাম সমিতি এসেছেন। আমি বললুম, বৌদি, এটা ঘাটের পথ, আপনি বোতাম পরাতে পরাতে কেউ যদি দেখে তো কি মনে করবে? আপনি বরং চুচটা আমায় দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন। বৌদিদি হেসে বললেন, তুমি চেষ্টা করে যা করবে তা আমি জানি, নাও সরে এসো এদিকে। বাধ্য হয়ে সরেই গেল। তিনি বেশ নিশ্চিন্তভাবেই বোতাম পরাতে লাগলেন। ভয়টা দেখলুম তার চেয়ে আমারই বেশি। ভাবলুম, বৌদির তো সে কাণ্ডজ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে তো এর সমস্ত কষ্টটা ওকেই ভুগতে হবে। একদিন বৌদিদি জিজ্ঞাসা করলেন, বিমল, গোকুল পিঠে খেয়েছ? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললুম, সে কিরকম বৌদি? আর রক্ষে নেই। তার পরদিনই বিকালবেলা বৌদিদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন, তুমি এখানে আমার সামনেই খাও, ঘরার জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললুম, সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এই পথে লোক এসে পড়বে, সে হয় না, আমি বাড়ি গিয়েই খাবো। বৌদি ছাড়বার পাত্রই নন, বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। খেলুম। পিঠে খুব ভালো হয়নি, আমার মায়ের নিপুণ হাতের তৈরি পিঠের মতো নয়, বোধহয় নতুন করতে শিখেছে। ধারগুলো পুড়ে গিয়েছে, আস্বাদও ভালো নয়। বললুম, বাহ বৌদি, বড় সুন্দর তো, এ কোথায় তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না, হাসি মুখে বললেন, এ আমি আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন, তার কাছে শিখে নিয়েছিলাম। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠে পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছে আমার ভালো লেগেছে, আর রক্ষা নেই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্যে। আমার 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়া গায়ে খাঁচার পাখির মতো আবদ্ধ থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চলেও যেতাম একদিন। এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদিদি। তাঁরই আগ্রহে, স্নেহ যত্নে সে অশান্ত ইচ্ছেটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে তাদের কারখানা থেকে কাঁচের কাজ শেখবার জন্য ইউরোপ আমেরিকায় ছেড়ে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই, তবে শীঘ্র যেন মোরাদাবাদ গিয়ে তাঁর সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাঁচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো না। ইউরোপ আমেরিকা,
সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত অকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ, ওই সিসিল, নতুন আকাশ, নতুন অনুভূতি, ডোভারের সাদা খড়ির পাহাড়, প্রশস্ত রাজপথে জনতার দ্রুত পাদচারণ, রোড বার্চ, উইলো, পপলার, মেপল গাছের সে কত শ্যামল পত্র সম্ভার, আমার কল্পলোকের সঙ্গিনী কনক কেশিনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজিনি। পরদিন সকালে পত্র লিখলুম আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেদিনই নোটিশ দিল 15 দিন পরে কাজ ছেড়ে দেব। মন বড় ভালো ছিল না। উপরের পত্রা দিয়ে কয়েকদিন গেলুম। 10-12 দিন পরে নিচের পত্রা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্রকাশ করলেন। বিমল বড় গুণের ভাই তো, আর 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচলো কি বলো তা খোঁজ করলে না? আমি বললাম, বৌদিদি, করলে সেটাই অস্বাভাবিক হতো। বোনেরাই ভাইদের জন্য কেঁদে মরে, ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনেরই এই অবস্থা। বৌদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মতো এমন মিষ্ট নির্মল যে এ শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করবার জিনিস, বর্ণনা করবার নয়। বললেন, তা জানি না, আর গুমর করতে হবে না। সেই গুণ যে তোমাদের আছে তাকে আমরা ভেতরে ভেতরে বুঝি না, কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যাঁ, তা সত্যি সত্যি মাকে কবে আনছো? আমার কাজ ছেড়ে দেবার কথা আমি বৌদি থেকে কিছু বলিনি। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন এ আমি বুঝতে পেরেছিলাম। একবার ভাবলুম সেই তো জানাতেই হবে, একদিন বলে ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব বলতে বড় বাঁধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো? তোমাদের স্নেহ পাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠেছে, এ সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? জিজ্ঞাসা করলুম, বৌদি একটা কথা বলি, আপনি আমি এই অল্প দিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্রপাত্রীও দেখেন না? আমি কে বৌদি যে আমার জন্য এত করেন? বৌদিদির মুখ গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য ছিল, মুখ গম্ভীর হলে প্রায়ই চোখে জল আসবে, জল কেটে গেল তো আবার হাসি ফুটবে, শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে। তারও নাম ছিল বিমল। থাকলে সে তোমারই মতো হতো একদিন, আর তোমারই মতো দেখতে। তুমি যেদিন প্রথমে রাস্তা দিয়ে যাও, তোমায় দেখি আমার মনের মধ্যে সমুদ্র উথলে উঠল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে রোজ তোমাকে দেখতাম। যেদিন তুমি আপনা হতেই দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি তা বলতে পারিনি। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাতে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। ওই এক ভাই ছিল আমার। তুলসী তলায় রোজ সন্ধ্যাবেলা কত প্রণাম করি, বলি, ঠাকুর, এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছ, আর এক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছে রেখো। চোখের জলে বৌদিদের গলা আড়ষ্ট হয়ে এলো। আমি কিছু বললাম না, বলবো কি? একটু পরে বৌদিদি নিজেকে একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটি তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটি ছলছল করছে, টানা ভুরু যেন আরো নেমে এসেছে, চিবুকের ভাঁজটি আরো পরিস্ফুট, যেন কোনো নিপুণ প্রতিমাকারক সরু বাঁশের চেঁচারি দিয়ে কেটে তৈরি করেছে। পথের পাশে প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায় আঁকর ফুলের একটা ঝোপে কাঁটাওয়ালা ডালগুলিতে থলো থলো সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে, এমনই তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলুম না। খানিক পরে বৌদিদি বললেন, সেই জন্যই বলছি ভাই, মাকে আনো।
আমাদের পাড়ার চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওরা এখানে থাকে না, খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে এসো, ওখানেই থাকো। সে তাদের পত্র লিখলেই তারা রাজি হবেন। বাড়িতে এমনই পড়ে আছে, তোমার বোন পরাধীন, কিছু করবার তো ক্ষমতা নেই। তোমার সঙ্গে এসব দেখাশোনা, এসব লুকিয়ে বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যেও, দেখেই আমি শান্তি পাবো ভাই। মাকে এ মাসেই আনো। কেমন করে তা হবে? একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলুম, বৌদি, আমি এখানে থাকলে কি আপনি খুব সুখী হন? বৌদিদি বললেন, কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও কম হয়, তা বুঝেও আমার সুখ। আর বেশ দুটি ভাই বোন এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে, কি বলো? আমি বললুম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন? বৌদিদি বললেন, শোনো কথার ভঙ্গি ভাইটির আমার কাছে তোমার আবার অপরাধটা কিসের শুনি? আমি জোর করে বললুম, না বৌদি, ধরুন যদি করি তাহলে? বৌদিদি আবার হেসে বললেন, না না, তা হলেও না, ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে, আমি যে বড় বোন। চোখে জল এসে পড়ল। আড়ষ্ট গলায় বললুম, ঠিক বৌদি, ঠিক। বৌদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল, কি হয়েছে ভাই, অমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হল। বললুম, কিছু না বৌদি, অমনই বলছি। বৌদিদি বললেন, তবুও ভালো, ভাইটির আমার এখনো ছেলে মানুষই যায়নি। হ্যাঁ, ভালো কথা বিমল, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে একদিন ভালো করে দেব। এখন তার পরদিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন। গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গিয়েছে। স্কুলে সকলের কাছে বিদায় নিয়ে চলে এলো। শুধু একবার শেষ দেখা করবার জন্যেই তার পরদিন পুকুরের ঘাটে ঠিক সময়ে গেল। তার দেখা পেরে যে কি বলবো তা ঠিক করে সেখানে যায়নি। সত্য কথা সব খুলে বলতে বোধহয় পারতুম সেদিন, কিন্তু দেখা হলো না। সব দিন তো দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো, আবার কিছুদিন ধরে হয়তো রোজই দেখা হতো। সেদিন বিকালে গেলুম, তারপর দিন সকালেও গেলুম, কিন্তু দেখা পেলুম না। সেদিন চলে আসবার সময় সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পকেটে নিলুম। যেখানে তাঁর সঙ্গে প্রথম পরিচয় হবার দিন তিনি দাঁড়িয়েছিলেন। সেই দিনই বিকালে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতো সে গ্রাম পরিত্যাগ করল। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথাও ঘুঘু ডাকছিল। সেসব আজ 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু। উপভোগ করে দেখল, এ কি মধু, কত নতুন দেশ, নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, নতুন নবঝোপের নতুন ফুল, কত সুঁই ফুলের মতো শুভ্র নির্মল হৃদয়, কান্না জড়ানো কত সে মধুর স্মৃতি। কাকার কাছে মোরাদাবাদে কাচের কলকারখানায় গেলুম। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিলে জার্মানিতে কাচের কাজ শিখতে। তারপর কোলেও গেলুম, কাটা বেলোয়ারি কাচের কারখানার কাজ শিখবার জন্যে। কোলেও অনেক দিন রইলুম। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে বন্ধুত্ব হলো। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। শিকাগো ইটার ওশন কাগজের তিনি ফ্রান্স দেশস্থ সংবাদদাতা। কোলোয়ে সবসময় না থাকলেও তিনি প্রায়ই ওখানে আসতেন। তাঁরই পরামর্শে তার সঙ্গে আমেরিকায় গেলুম। তাঁর সাহায্যে 2-3টে বড় বড় কাচের কারখানায় কাজ দেখবার সুযোগ পেলাম। পিটার্সবার্গে কর্নেগির ওখানে প্রায় 6 মাস রইলুম, নতুন ধরনের ব্লাস্ট ফার্নেসের কাজ ভালো করে বুঝবার জন্যে। মিডল ওয়েস্টের একটা কাচের কারখানায় প্রভাত দে কি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হলো। তাঁরও বাড়ি 24 পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বলে জাপান থেকে আমেরিকায় গিয়ে মহা হাবুডুবু খাচ্ছিলেন। তাঁরই মুখে শুনলুম, সিয়াটলে একটা নতুন কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান থেকে আসবো স্থির করেছিলুম,
কাজেই আসবার সময় সিয়াটল গেল, তারপর জাপান ঘুরে দেশে এলো। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন। ভাই দুটিকে নিয়ে গেলুম মোরদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না। বম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন। সেই থেকে বম্বে অঞ্চলেরই অধিবাসী হয়ে পড়েছি। বহুদিন বাংলাদেশে যায়নি, প্রায় 16-17 বছর হলো। বাংলাদেশের জলমাটি গাছপালার জন্যে মনটা তৃষিত আছে। তাই আজ সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথাই ভাবছিল। রাজাবাই টাওয়ারের মাথার উপর এখন একটু একটু রোদ আছে। বন্দরের নীল জলে মেসাজেরি মারিতিমদের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। এখানে এখনই ছেড়ে দেবে। বাঁধারে খুব দূরে এলিফ্যান্টার নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্তৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট হয়ে মনে এলো। 25 বছর পূর্বের এমনই এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লী গ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুর ঘাট বেয়ে উঠেছে আর্দ্র বসনা তরুণী এক পল্লীবধূ। মাটির পথের বুকে বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতো তার জলসিক্ত পা দুখানি রেখা আঁকা। আধার সন্ধ্যায় তার পথের ধারের বেনু কুঞ্জে লক্ষ্মী পেঁচা ডাকছে। তার স্নেহ ভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ত অনিশ্চয়তায় ভরা। আমকাঁঠালের বনের মাথার ওপরকার নীল আকাশে দু একটা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটির ওপর সস্নেহে কৃপা দৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শ্রান্ত আঙিনায় তুলসী মঞ্চ মূলে স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী প্রণাম নিরতা মাতৃমূর্তি করুণা মাখা অশ্রু ছলছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লী বধূ, তুমি আজও কি আছো? এই সুদীর্ঘ 25 বছর ধরে আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই রকম জল আনতে যাও? আজ সে কত কালের কথা হলো। তারপর জীবনের আবার কত কি দেখলুম, আবার কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়ল। তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে দিদিমণি। তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোনো ঘরের ঘর, মিটমিটে মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহমাখা রাঙা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি। শুনলেন আজকের গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপেক্ষিতা। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।